গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গ্যালিভার ট্রাভেলস। ষষ্ঠ পরিচ্ছেদ। লিলিপুটবাসীদের পরিচয়, তাদের শিক্ষা, তাদের আইনকানুন, তাদের রীতিনীতি, শিশুদের শিক্ষা পদ্ধতি, সে দেশের লেখকের জীবনযাপন, জনৈক অভিজাত মহিলাকে দুর্নাম থেকে রক্ষা। আমার মতলব ছিল যে সাম্রাজ্যের প্রবন্ধকার বিশেষ এবং আলাদা একটা রচনা লিখব, কিন্তু পাঠকদের কৌতূহল মেটাতে আমি দ্বীপের একটা সাধারণ পরিচয় দেব। দ্বীপবাসীদের গড় উচ্চতা মোটামুটি 6 ইঞ্চির নিচে এবং জীবজন্তু, পশু পাখি ও গাছপালার আকারও সেই অনুসারে। উদাহরণস্বরূপ, সবচেয়ে বড় ঘোড়া বা বলদ উচ্চতায় 4 থেকে 5 ইঞ্চি, ভেড়া 1.5 ইঞ্চি, কম বা বেশি। হাঁসগুলো আমাদের দেশের চড়ুই পাখির চেয়েও ছোট। ছোট প্রাণীগুলো এইভাবেই ক্রমশ ছোট হয়েছে। পোকামাকড় তো আমার চোখেই পড়ে না, সেগুলো এতই ছোট যে আমার দৃষ্টির বাইরে। কিন্তু প্রকৃতি লিলিপুটিয়ানদের দৃষ্টিও সেই রকম করেছে। তারা ছোট ছোট জিনিসও ভালোই দেখতে পায় এবং নিখুঁতভাবে। তবে বেশি দূরে তারা দেখতে পায় না। তাদের দৃষ্টি কেমন প্রখর তার একটা উদাহরণ দিচ্ছি। একদিন এক বাবুর্চিকে দেখলাম কোথা থেকে একটা লার্ক পাখি বার করল, যেটা একটা মাছির মতো ছোট। আর একদিন দেখি একটি তরুণী সেলাই করছে, কিন্তু তার সূচ ও সুতো দুই আমার কাছে অদৃশ্য। তাদের সবচেয়ে উঁচু গাছ 7 ফুট লম্বা। রাজার বাগানে যেসব লম্বা গাছগুলো আছে, আমি মুঠো করে হাত তুললেও তাদের স্পর্শ করতে পারি। শাকসবজিও সেই মাপ মতো। পাঠক তাদের আকার কল্পনা করে নেবেন। আমি তাদের শিক্ষা ও পড়াশোনা সম্বন্ধে এখন বিশেষ কিছু বলবো না, তবে প্রায় সব বিষয়েই তাদের বিদ্যা কয়েক যুগ ধরে বিকশিত হয়েছে। তাদের হাতের লেখার পদ্ধতি বড়ই অদ্ভুত। তাই ইউরোপিয়ানদের মতো বাঁ দিক থেকে ডান দিকে নয়, বা আরবীয়দের মতো ডান দিক থেকে বাঁ দিকেও নয়, চৈনিকদের মতো উপর থেকে নিচে নয়, বা কাশকাজিয়ানদের মতো তলা থেকে উপর দিকে নয়। ইংল্যান্ডের অনেক মহিলার মতো ওরা কাগজের কোনাকুনি লেখে। মৃতদেহ কবর দেবার সময় মাথা রাখে নিচের দিকে এবং পা উপর দিকে। তাদের মতে 11,000 চাঁদ পরে তারা আবার কবর থেকে উঠে আসবে। তারা মনে করে পৃথিবী চ্যাপ্টা এবং এই 11,000 চাঁদের মধ্যে পৃথিবী উল্টে যাবে। তখন মৃতরা পুনর্জীবন লাভ করবে এবং তাদের মাথা উপর দিকে হয়ে যাবে। তারা তাদের নিজেদের পায়ে উঠে দাঁড়াতে পারবে। এদের মধ্যে যারা পণ্ডিত তারা এই মতবাদে বিশ্বাস করে না, বলে এ অসম্ভব। তথাপি প্রচলিত প্রথা কেউ অমান্য করে না। এই রাজ্যে এমন কিছু আইন ও প্রথা আছে যা অতি অদ্ভুত। এইসব আইন ও প্রথা আমাদের দেশে প্রচলিত আইন ও প্রথাসমূহের সম্পূর্ণ বিপরীত। তাহলেও এদের যুক্তি আছে। তবুও কথা হচ্ছে এগুলো ওরা মেনে চলে কিনা। প্রথম উদাহরণটি আমি দেব গুপ্তচরদের সম্বন্ধে। এদেশে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার বিচারের সময় নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারলে যে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর খালাস পাওয়া আসামি যেহেতু তার নির্দোষিতা প্রমাণ করতে পেরেছে, তখন অর্থ ও সময় অপচয়ের জন্যে যে বিপদের ঝুঁকি তাকে নিতে হয়েছিল, কারাগারে অযথা তাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে এবং তাকে আত্মসমর্থনের সময় যে মনোকষ্ট সহ্য করতে হয়েছে, এসবের জন্য তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় 4 গুণ। এই ক্ষতিপূরণ বাবদ অর্থ সম্পত্তি আসে কোথা থেকে? যে ব্যক্তি অভিযোগ করেছিল এবং যার মৃত্যুদণ্ড হয়েছে তার ধন সম্পত্তি থেকে। কিন্তু সে ব্যক্তির যদি যথেষ্ট পরিমাণে ধন সম্পত্তি না থাকে, তাহলে রাজকোষ থেকেই সবকিছু মিটিয়ে দেওয়া হয়। সম্রাটও মুক্তি পাওয়া আসামিকে কিছু আনুকূল্য বা সম্মান অর্পণ করেন এবং তার নির্দোষিতা সারা শহরে প্রচার করা হয়। চুরি অপেক্ষা জাল জুয়া চুরিকে তারা বড় অপরাধ মনে করে এবং এজন্যে মৃত্যুদণ্ড অবধারিত। তারা বলে সাবধান হলে এবং নিজের জিনিসের উপর নজর রাখলে চোর চুরি করতে পারে না। কিন্তু ঠক ব্যক্তি পরের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলে। ঠক ব্যক্তি সততা ভঙ্গ করে। জিনিস বেচা কেনার সময় অসাধু ব্যবসায়ী যদি নির্দোষ ব্যক্তিদের ঠকাতে থাকে, তাহলে সেই অসাধু ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে রোধ করবার জন্যে যদি কোনো আইন না থাকে, তাহলে এই অসাধুতা বাড়তেই থাকবে এবং নির্দোষ ব্যক্তি চোরের শিকার হবে। আমার মনে পড়ছে, আমি একবার অপরাধীর জন্যে সম্রাটের কাছে মধ্যস্থতা করেছিলাম। লোকটির কাছে তার মুনিব বেশ কিছু অর্থ গচ্ছিত রেখেছিল, কিন্তু লোকটি সেই অর্থ নিয়ে পালিয়ে যায়।
লোকটির পক্ষ সমর্থন করতে গিয়ে আমি বলেছিলাম লোকটি শুধু বিশ্বাসভঙ্গের অপরাধে অপরাধী। বিশ্বাসভঙ্গ বলে আমি যে লোকটিকে চরম দণ্ডের সামনে ফেলে দিলাম তা আমি বুঝতে পারিনি। তবে বুঝলাম বিভিন্নভাবে বিভিন্ন প্রথা, অপরাধের সংজ্ঞা ও গুরুত্ব ভিন্ন হতে পারে। প্রত্যেক সরকারের পুরস্কার ও তিরস্কার অথবা শাস্তি প্রদানের ব্যবস্থা আছে, তবে তা সর্বদা প্রয়োগ করা হয় না। তিরস্কার বা শাস্তিদানে সরকার অনেক ক্ষেত্রে উদার, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে দেখা যায় অনুদার। একমাত্র লিলিপুটিয়ানদের দেখলাম তারা আইন কঠোরভাবে প্রয়োগ করে। যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে ৭৩টি চাঁদ ধরে দেশের আইনশৃঙ্খলা কঠোরভাবে মেনে চলেছে, তাহলে তার প্রচলিত জীবনধারা ও ব্যক্তিগত গুণ অনুসারে তাকে নির্দিষ্ট একটি তহবিল থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়, বা সে ইচ্ছামতো ব্যয় করতে পারে। এছাড়া তাদের স্নেইলপল বা আইন মান্যকারী উপাধি দ্বারা ভূষিত করা হয়। তবে এই উপাধি ওরা পুরুষানুক্রমে ভোগ করতে পারে না। আমি যখন ওদের বলতাম যে আমাদের ফৌজদারি দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কিন্তু পুরস্কারের ব্যবস্থা নেই, ওরা অবাক হতো। ওরা বলল ওদের বিচারালয়ে তাদের ন্যায় দেবীর ৬টি চোখ আছে, ২টি সামনে, ২টি পিছনে আর ২টি দুপাশে। তিনি সব দিক দেখেন। তার ডান হাতে আছে এক থলি সোনার মোহর আর বাঁ হাতে খাপে ভরা তলোয়ার। শাস্তি অপেক্ষা পুরস্কারের ব্যবস্থাই অধিক। চাকরিতে নিয়োগের জন্য যোগ্যতা অথবা প্রার্থীর নৈতিক চরিত্র ও সততার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। তারা বলে জনগণের জন্যই সরকার, সেখানে জটিলতার কোনো স্থান নেই। জনগণ যেন সরকারি কাজকর্ম সহজ ও সরলভাবে বুঝতে পারে। অতি বুদ্ধিমান লোক নিযুক্ত করলে এবং তারা কোনো দোষ করলে তারা সেই দোষ ঢাকবার জন্য চতুরতার আশ্রয় নেয়, কারণ সে বুদ্ধি তার আছে। কিন্তু সরল একজন কর্মী দোষ করলে সঙ্গে সঙ্গে স্বীকার করে। এক্ষেত্রে বুদ্ধিমান ও কম যোগ্য কর্মী অপেক্ষা এই সরল মানুষকে বোঝা অনেক সহজ হয়, এবং সে কাজে যে ভুল করেছে তা স্বীকার করার ফলে ব্যাপারটা জটিল হয়ে পড়ে না, সমাধান সহজ হয়। অনুরূপভাবে এরা ঈশ্বর বিশ্বাসী মানুষকে চাকরির জন্য মনোনীত করে, কারণ তাদের সম্রাট ঈশ্বরে বিশ্বাসী। সেই ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাসী নয়, সে সম্রাটেরও বিশ্বাসভাজন হতে পারে না। এই জন্যে এখানে চাকরিতে নিয়োগের জন্য ক্রীড়া কৌশলের দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। সেখানে কোনো কারচুপি করার সুযোগ নেই। এই পরীক্ষা ব্যবস্থা বর্তমান সম্রাটের ঠাকুরদা প্রচলন করেছিলেন। অকৃতজ্ঞতা এদের দৃষ্টিতে মস্ত অপরাধ। তার যে উপকার করে সে উপকার সে যদি স্বীকার না করে তাহলে সে মনুষ্যজাতির শত্রু, এবং এমন ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই। লিলিপুটদের দেশে পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য অথবা সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্যের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। পরস্পরের সম্পর্ক ওরা অন্য এক দৃষ্টিতে দেখে। ওরা বলে প্রকৃতির নিয়ম অনুসারে পশুর মতো মানুষেরও সন্তান জন্মায়। সন্তান তার অজান্তেই পৃথিবীতে এসেছে, অতএব পিতামাতার প্রতি তার কোনো দায় দায়িত্ব নাও থাকতে পারে। সেরকমই সন্তানদের শিক্ষার ভারও পিতামাতার হাতে ছেড়ে দেওয়া যায় না। এই জন্যে প্রতি শহরে সাধারণের জন্য নার্সারি স্কুল আছে। বাচ্চার বয়স যেই ২০ চাঁদ হবে, কারণ সেই বয়সেই শিশুদের কিছু জ্ঞানগুম্মি হয়। তখন কুটিরবাসী ও শ্রমিক ব্যতীত প্রত্যেক বাপ মাকে তাদের ছেলেমেয়েদের নার্সারি স্কুলে পাঠাতে হবে। সেখানে তারা প্রতিপালিত হবে ও লেখাপড়া শিখবে। ছেলে ও মেয়েদের গুণ ও যোগ্যতা অনুসারে এইসব নার্সারি স্কুল কয়েক রকমের করা হয়েছে। এই সকল স্কুলে নানা গুণের যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে। তারা বাপ মায়ের বৃত্ত ও পদমর্যাদা অনুসারে ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলে। অবশ্য শিশুরা কতখানি নিতে পারবে সেদিকে নজর রাখা হয়, জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না। আমি প্রথমে ছেলেদের নার্সারির কিছু কথা বলবো, তারপর মেয়েদের নার্সারির বিষয়। ধনী ও অভিজাত পরিবারের ছেলেদের নার্সারিগুলোতে রাশভারী পণ্ডিত এবং যোগ্য সহকারী শিক্ষক নিযুক্ত আছে। শিশুদের আহার ও পোশাক সাধারণ। সম্মান ও সততা, ন্যায় বিচার, সাহস, শালীনতা, দয়া, ধর্ম ও দেশের প্রতি প্রেম ও আনুগত্যের ভিত্তিতে তাদের শিক্ষানীতি রচিত হয়েছে এবং তাদের সেইভাবেই গড়ে তোলা হয়। আহার নিদ্রার অল্প সময় ব্যতীত ছাত্রদের কোনো না কোনো কাজে লিপ্ত রাখা হয়। তবে এর মধ্যে ২ ঘণ্টা খেলবার সময়, সেই সময় দৈহিক ব্যায়ামও করতে হয়। ৪ বছর বয়স পর্যন্ত তাদের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর নিজেদের পোশাক নিজেরাই পরতে হয়, তারা যে পরিবারের ছেলে হোক না কেন। কিছু বয়স্ক নারীকর্মী আছে, তাদের বয়স আমাদের ৫০ বছর বয়সের সমান। এই নারীকর্মীদের ঘরদোর সাফ, বাসন মাজা, ঝাড়পোছ ইত্যাদি কাজ করতে হয়। ছাত্রদের কখনো ভৃত্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য অশিক্ষিত লোক মারফত কুশিক্ষা পাবার সুযোগ পায় না।
ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নার্সারিতে বা খেলাঘরে মাঠে যাবার সময় সর্বদা সঙ্গে শিক্ষক এবং তার সহকারী সঙ্গে থাকেন। বাপ মাকে বছরে দুবার তাদের ছেলেকে দেখতে দেওয়া হয়, তাও 1 ঘন্টার বেশি নয়। শিক্ষক সে সময় উপস্থিত থাকেন এবং ফিসফিস করে বা গোপনে কথা বলা তখন নিষেধ। খেলনা, টফি, চকলেট বা কোনো উপহার আনা নিষিদ্ধ, এমনকি আদরও করা নিষেধ। তবে প্রথম সাক্ষাৎ ও বিদায় সময় বাপমা ছেলেকে চুম্বন করতে পারে। ছেলেদের শিক্ষার ও তাকে খুশি রাখার যাবতীয় খরচ বাপমাকে দিতে হয় এবং সেই খরচ আদায় করার ভার সরকারের। সাধারণ নাগরিক, ব্যবসায়ী, বৃত্তিধারী, পেশাজীবী এবং কারিগরদের ছেলেদের নার্সারিগুলোতে তুল্যমূল্যভাবে পরিচালিত হয়। কিন্তু যেসব ছাত্র পিতার বা অন্য কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করবে তাদের 7 বছর বয়স হলে শিক্ষানবিশি করতে দেওয়া হয়। যারা একটু উচ্চ শ্রেণীর তাদের ছেলেদের 15 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 বছর বয়সের সমান পর্যন্ত শিক্ষানবিশ থাকতে হয়। তবে সাধারণত শেষ 3 বছর ক্রমশ শিথিল করাও হয়। বড় ঘরের মেয়েদের নার্সারির ব্যবস্থা ছেলেদের নার্সারির মতো, তবে মেয়েদের 5 বছর বয়স পর্যন্ত শিক্ষক বা সহকারী শিক্ষকের উপস্থিতিতে দাসী তাদের জামাকাপড় পরিয়ে দেয়। কিন্তু 5 বছর পার হলেই মেয়েরা নিজেদের পোশাক নিজেরাই পরে। কিন্তু এইসব দাসী বা নার্স যদি কখনো মেয়েদের কাছে কোনো বাজে গল্প করে বা কুশিক্ষা দেয়, তাহলে তাদের শহরে প্রকাশ্যে বেত মারা হয়, 1 বছর জেল দেওয়া হয়, অথবা দেশের কোনো নির্জন স্থানে চিরজীবনের জন্য নির্বাসন দেওয়া হয়। ছেলেদের মতো মেয়েরাও সাহসী হতে শেখে, নির্বোধ হতে লজ্জা পায়। তারা অহেতুক দামি অলংকার পরে না, তবে যেটুকু দরকার সেটুকু পড়তে দেওয়া হয়। ছেলে ও মেয়েদের পাঠ্যক্রমে আমি কোনো তফাৎ দেখিনি, তবে মেয়েদের ব্যায়াম ও খেলা তাদের উপযোগী করা হয়েছে। এছাড়া মেয়েদের ঘর গেরস্থালির কাজ ও সহবোধ শিখতে হয়, কারণ একদিন তারা বড় হবে, গৃহিণী হবে, স্বামীর পাশে দাঁড়াবে, অতিথিদের আপ্যায়ন করবে। 12 বছর বয়স হলে মেয়েদের বাড়ি নিয়ে যাওয়া হয়, কারণ তাদের তখন বিয়ের বয়স হয়েছে। যাবার আগে বাপমা শিক্ষকদের কাছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে যান এবং মেয়েও তার শিক্ষিকা ও বান্ধবীদের কাছ থেকে বিদায় নেবার আগে চোখের জল ফেলে। নিম্নস্তরের মেয়েদের নার্সারিতে মেয়েদের উপযোগী কাজ শেখানো হয়। যাদের শিক্ষানবিশির জন্য মনোনীত করা হয় তাদের 7 বছর বয়সে ছেড়ে দেওয়া হয়, আর বাকি মেয়েদের 11 বছর বয়স পর্যন্ত রাখা হয়। নিম্নস্তরের ব্যক্তিদের ছেলে মেয়েদের জন্য নার্সারিতে তাদেরও বাপমাকে বছরে 1 বার টাকা দিতে হয় এবং একটা অংশ নার্সারির স্টুয়ার্ডকে দিতে হয়, তবে পরিমাণ কম। ধনী দরিদ্র সকলকেই তার ছেলে মেয়েদের প্রতিপালন ও শিক্ষার জন্য নিয়মিত অর্থ দেওয়া বাধ্যতামূলক, কারণ লিলিপুটিয়ানদের মতে দেশে যত ইচ্ছা সন্তান হবে আর তাদের প্রতিপালন ও শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ দেওয়া হবে তা চলতে পারে না। ধনী পিতামাতা তাদের সন্তানদের সকল ব্যয় নির্বাহের জন্য নার্সারিকে বেশি পরিমাণে অর্থ দেয়। শিক্ষা খাতে যে অর্থ আদায় ও ব্যয় করা হয় তার আয় ব্যয়ের হিসাব কঠোরভাবে রক্ষিত হয়। কুটিরবাসী ও শ্রমিকদের সন্তানরা নার্সারিতে যান না, কারণ তাদের জন্য নার্সারি নেই। তারা বাড়িতেই থাকে এবং বড় হলে বাপ মায়ের পেশা বা বৃত্তি গ্রহণ করে। তারা জমি চাষ করে এবং অন্য কাজ করে, পুঁথিগত বিদ্যা তাদের কাজে লাগে না। এদের মধ্যে যারা বৃদ্ধ বা রোগাক্রান্ত হয় তাদের হাসপাতালে আশ্রয় দেওয়া হয়, কারণ লিলিপুট দ্বীপে ভিক্ষা নিষিদ্ধ। ভিক্ষা কি তারা জানে না। এবার আমার কথা বলি। 9 মাস 13 দিন আমি দ্বীপে কি করে অতিবাহিত করলাম, কি করে সময় কাটাতাম, কি কাজ করতাম, এ বিষয়ে পাঠকদের কৌতূহল হতে পারে। মাথায় তো নানা রকম বুদ্ধি খেলে এবং প্রয়োজনও আছে। তাই একদিন রাজার বাগান থেকে কাঠ নিয়ে এসে নিজের জন্য কাজ চালানো গোছের একটা টেবিল আর চেয়ার তৈরি করলাম। আমার শার্ট ও বিছানার চাদর তৈরি করার জন্যে 200 জন মেয়ে দর্জি নিযুক্ত করা হলো। একটা টেবিলগত তৈরি করতে হবে। ওরা যদিও বেশ মোটা ও মজবুত কাপড় এনেছিল, তবুও তা আমার পক্ষে খুব পাতলা, তাই ওরা কাপড়গুলো 3 পুরু করেছিল। শুধু তাই নয়, ওদের কাপড়ের থান 3 ইঞ্চি চওড়া আর 3 ফুট লম্বা। অতএব সেই সব থান জুড়ে জুড়েও বড় থান তৈরি করতে হলো। এবার আমার জামার মাপ নিতে হবে। আমি মাটিতে শুয়ে পড়লাম। বেশ মোটা দড়ি নিয়ে একজন দাঁড়ালো আমার গলায়, আর একজন আমার উরুর উপর, আর একজন একটা মাপবার ফিতে নিয়ে সেই দড়িটা মাপতে লাগল। এইভাবে ওরা শার্টের ঝুলের মাপ নিল। তারপর ওরা আমার বুড়ো আঙুলের ঘেরের মাপ নিল। বুড়ো আঙুলের ডবল মাপ নাকি কবজির ঘেরের মাপ। তারা আমার গলা ও কোমরের মাপ নিল। জামাটার প্যাটার্ন কেমন হবে তা বোঝাবার জন্যে
আমি আমার পুরনো শার্টখানা জমিতে পেতে দিয়েছিলাম। তারা যে জামা তৈরি করল তা আমার গায়ে ঠিকই হয়েছিল। এরপর আমার কোট ও প্যান্ট তৈরি করতে হবে, সেজন্য ৩০০ দর্জি নিযুক্ত করা হলো। আমার মাপ নেবার জন্য তারা আমাকে হাঁটু গেড়ে বসতে বলল। তারপর মই লাগিয়ে আমার ঘাড়ে উঠে ওলন দড়ি ফেলে কোটের ঝুলের মাপ নিল। আমি দেখলাম এইভাবে মাপ নিতে ওদের অযথা পরিশ্রম হচ্ছে এবং অসুবিধেও হচ্ছে। তখন আমি ওদের দড়ি দিয়ে আমার হাত ও কোমর ইত্যাদি মাপ নিয়ে ওদের বলতে লাগলাম। তারা আমার বাড়ির ভেতর একটা ঘরে বসে আমার কোট প্যান্ট তৈরি করতে লাগলো। আমার বাড়িতে, কারণ ওগুলো যত তৈরি হয়ে আসছিল ততই তো মাঝে মাঝে তুলে ধরবার দরকার হচ্ছিল, দেখা দরকার জিনিসটা কেমন হচ্ছে। এভাবে জামা প্যান্ট ওদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়, তাই মাঝে মাঝে আমাকেও সাহায্য করতে হচ্ছিল। শেষ পর্যন্ত শার্ট, কোট ও প্যান্ট ভালোই দাঁড়ালো। আমার খাবার তৈরির জন্য ৩০০ বাবুর্চি ও খানসামা নিযুক্ত হয়েছিল। তারা আমার বাড়ির কাছে কুটির তৈরি করে সপরিবারে বাস করত, আর আমার জন্য ২টো পদ রান্না করে দিত। আমি ২০ জন ওয়েটারকে আমার হাতে করে টেবিলে তুলে দিতাম। খিদমত খাটাবার জন্যে নিচে থাকত ১০০ জন। তাদের কাছে থাকত সুরার পিপে। ওপরে যারা থাকত তারা টেবিলের কানায় চাকা লাগিয়ে রেখেছিল। ইউরোপে আমরা কুয়ো থেকে যেমন করে জল তুলি, ওরা তেমনি চাকার ভেতর দিয়ে দড়ি ঝুলিয়ে দিত। দড়ির প্রান্তে থাকত বালতি। নিচের খিদমতগারেরা পিপে থেকে বালতিতে মদ ঢেলে দিত। ওরা সেই মদ উঠিয়ে নিয়ে টুলে চড়ে আমার গ্যালাসে ঢেলে দিত। ওদের ১ ডিশ মাংস আমি এক গালেই শেষ করতাম, আর ১ পিপে মদ আমার গলা ভেজাতে পারত, তার বেশি নয়। ওদের মাটনও ভালো, তবে খুব ছোট, কিন্তু বিফের টুকরো বড় এবং অতি সুস্বাদু। একবার কোথা থেকে একটা কোমরের টুকরো এনেছিল, যেটা আমি এক গ্রাসে খেতে পারিনি। ৩টে টুকরো করতে হয়েছিল, তবে এই বড় টুকরো বিরল। আমরা স্বদেশে যেমন সহজে মুরগির ঠ্যাং চিবিয়ে খাই, এখানে মাংস সরু সরু হাড়গোড়গুলো সেভাবে স্বচ্ছন্দে চিবিয়ে খেতে দেখে আমার বাবুর্চি, খানসামা ও ওয়েটাররা অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে থাকত। এছাড়া ওদের ২০-৩০টা পাখির মাংস আমি একাই গ্রাস করে ফেলতাম। এমন রাক্ষসে খাওয়া তো ওরা দেখেনি, অবাক হবেই তো। আমার থাকা ও খাওয়ার খবর সম্রাটের কানে পৌঁছে গিয়েছিল। তিনি স্বচক্ষে তা দেখবার জন্যে একদিন সম্রাজ্ঞী, রাজকুমার ও রাজকুমারীদের সঙ্গে নিয়ে আমার সঙ্গে আহার করবার ইচ্ছা প্রকাশ করলেন। তারা সকলেই অনুগ্রহ করে এলেন এবং আমি তাদের সযত্নে আমার টেবিলের উপর তুলে নিলাম। রাজবাড়ি থেকে তাদের বসবার চেয়ার, টেবিল ও অন্যান্য সাজ সরঞ্জাম আনিয়ে আমার টেবিলের ওপর সাজিয়ে রেখেছিলাম। এই ভোজে সম্রাটের প্রধান কোষাধ্যক্ষ ফ্লিমন্যাপও ছিল। খাওয়ার সময় আমি লক্ষ্য করতে লাগলাম যে ফ্লিমন্যাপ আমার দিকে বাঁকা চোখে চাইছে, যে আমার ভালো লাগেনি। আমি অবশ্য সেদিন বেশ তৃপ্তি করেই খেয়েছিলাম, কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। ফ্লিমন্যাপের কিছু একটা মতলব আছে। সম্রাট এই যে আমার বাড়িতে এলেন, এই সুযোগ নিয়ে লোকটা নিশ্চয়ই সম্রাটের কান ভাঙাবে। আমার বিরুদ্ধে সে কিছু একটা করলে আশ্চর্য হব না। লোকটা স্বভাব গম্ভীর, তবু আমার সঙ্গে হেসে কথা বলে। যদিও সেটা দিয়ে তো হাসি, তথাপি আমি জানি লোকটা আমার দুশ্মন। আমার অনুমান মিথ্যা নয়। ফ্লিমন্যাপ সম্রাটের কাছে অভিযোগ করেছে যে রাজকোষের অবস্থা ভালো নয়। তাকে চড়া সুদের টাকা ধার করতে হচ্ছে, কারণ হলাম আমি। আমাকে পুষতে সম্রাটের ইতিমধ্যেই ১,৫০,০০০ স্প্রাগ, ওদের সবচেয়ে বড় আকারের স্বর্ণমুদ্রা, ছোট চুমকির মতো হবে আর কি, খরচ হয়ে গেছে। অতএব তার পরামর্শ, প্রথম সুযোগেই আমাকে বরখাস্ত করা হোক। আমার জন্যে একজন নির্দোষ মহিলার কিছু দুর্নাম রটেছিল, তবে আমি তাকে নির্দোষ প্রমাণ করে আবার তাকে স্বমহিমায় প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। সে কাহিনী এখানে বলা আমি কর্তব্য মনে করছি। রাজসভায় নানা রকম মানুষ থাকে, কারো বদভ্যাস পরনিন্দা করা, চুকলি কাটা, অথচ এর দ্বারা তার কোনো স্বার্থ সিদ্ধ হয় না। এরকম কোনো এক ব্যক্তি মহাকোষাধ্যক্ষ ফ্লিমন্যাপের মাথায় ঢুকিয়ে দেয় যে তার স্ত্রী আমার প্রতি অনুরক্ত, যা একেবারেই অসম্ভব। এই মুখরোচক সংবাদটি মাত্র কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা ক্রমশ ছড়িয়ে পড়ে। মহিলা অবশ্য আমাকে পছন্দ করতেন, আমার বাড়িতে মাঝে মাঝে আসতেন, তবে কখনো একা বা গোপনে আসেননি। যখনই এসেছেন তখনই সঙ্গে গাড়িতে এনেছেন অন্তত ৩ জনকে। তারা তার বোন ও কন্যা বা অপর কোনো আত্মীয় বা বান্ধবী। ও দেশের অভিজাত পরিবারের মহিলারা এমন দল বেঁধে অনেকের বাড়ি যান। আমার ভৃত্যদের বলা ছিল আমার বাড়ির সামনে কোনো গাড়ি এসে থামলে যেন আগে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আমি তৎক্ষণাৎ নিজে গিয়ে ঘোড়া ও গাড়ি সমেত সকলকে তুলে এনে আমার টেবিলে রাখতাম। টেবিলের এক অংশে আমি গোল বেড়া লাগিয়ে ঘিরে রেখেছিলাম। তার ভেতর গাড়ি থাকত, যাতে পড়ে না যায়। গাড়িতে 6টা ঘোড়া থাকলে সহিস 2টো ঘোড়া খুলে দিত। আমি সে দুটোকে পরে তুলে দিতাম। গাড়ি, ঘোড়া, সহিস, কোচওয়ানে আমার টেবিলে ভর্তি হয়ে যেত। আমি যখন অতিথিদের সঙ্গে কথা বলতাম, তখন কোচওয়ান কাউকে গাড়িতে চাপিয়ে আমার টেবিলের ওপরেই গাড়ি ছোটাত। অনেক অপরাহ্ন আমি আমার অতিথিদের সঙ্গে গল্প করে মহানন্দে কাটিয়েছি। এই ডাহা মিথ্যা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত বিরক্ত হলাম। একজন নির্দোষ মহিলার নামে এমন জঘন্য কলঙ্ক রটনার জন্য আমি কোষাধ্যক্ষ ও সেই 2জন বাজে লোক, ক্রুস্টিল আর ড্রনলো, যারা এই কলঙ্ক রটিয়েছিল, তাদের উপর অত্যন্ত চটে গেলাম। আমি চ্যালেঞ্জ জানালাম যে তারা প্রমাণ করুক যে কোনো পুরুষ বা মহিলা কখনো আমার কাছে গোপনে বা ছদ্মবেশে এসেছিল কিনা। অবশ্য মুখ্য সচিব রেস্টলেসলি একবার সম্রাট কর্তৃক আমার কাছে প্রেরিত হয়েছিলেন। সে ঘটনা আমি আগেই বলেছি। আমি দেশের সর্বোচ্চ নার্ডাক উপাধিতে ভূষিত, অতএব আমিও একজন মানি লোক। সেজন্যেও নয়, আমার জন্য একজন নির্দোষ মহিলার নামে কুৎসা রটবে এমন ঘটনা সহ্য করা যায় না। কোষাধ্যক্ষ মশায়ও উচ্চ সম্মানে সম্মানিত। তিনি ক্ল্যামগ্যাম উপাধি পেয়েছেন, কিন্তু তার নার্ডাক অপেক্ষা 1 ডিগ্রি কম। যেমন ইংল্যান্ডে ডিউকের পরে মার্কুইসের স্থান। তথাপি ফ্লিমন্যাপ অতি উচ্চ পদে অধিষ্ঠিত এবং পদের সুযোগ সে পুরোপুরি গ্রহণ করে। বাজে গুজবে বিশ্বাস করে সে শুধু আমাকেই নয়, তার স্ত্রীকেও অবহেলা করেছিল। পরে যদিও সে তার ভুল বুঝতে পেরে স্ত্রীর সঙ্গে মিটমাট করে নিয়েছিল, কিন্তু আমাকে সে অপদস্থ করতে ছাড়েনি। সম্রাটও তার দ্বারা প্রভাবিত হয়ে আমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে লাগলেন। 7ম পরিচ্ছেদ। লেখক জানতে পারলেন যে তার বিরুদ্ধে রাজদ্রোহিতার ষড়যন্ত্র করা হয়েছে এবং তাকে শীঘ্রই অভিযুক্ত করা হবে। তিনি ব্লেফুস্কো দ্বীপে পালিয়ে গেলেন। সেখানে তার অভ্যর্থনার বিবরণ। এই রাজ্য ত্যাগ করার বিবরণ জানাবার পূর্বে আমার বিরুদ্ধে 2 মাস ধরে যে ষড়যন্ত্র চলছিল সে বিষয় পাঠকদের জানানো আমার উচিত। আমি আমার জীবনে কখনো রাজা বা রাজসভার সংস্পর্শে আসিনি, কারণ আমার সে যোগ্যতা ছিল না। আমি একজন বিত্তহীন সাধারণ নাগরিক, অতএব রাজসভায় কি করে যেতে পারি? রাজা বা মন্ত্রীদের অনেক কেলেঙ্কারি ও মুখরোচক প্রাসাদ ষড়যন্ত্রের কাহিনী শুনেছি, তবে এইসব ব্যাপার যে আমাকে সম্পূর্ণ নতুন এক দেশে প্রত্যক্ষ করতে হবে এবং সেই ভিন্নধর্মী দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে হবে, তা আমি কোনোদিন ভাবিনি, কল্পনাও করতে পারিনি। কোথায় ইউরোপ আর কোথায় ক্ষুদে মানুষদের বিচিত্র দেশ লিলিপুট। ব্লেফুস্কো দ্বীপের সম্রাটের আমন্ত্রণে আমি যখন সেই দেশে যাবার তোড়জোড় করছি, ঠিক সেই সময় রাজসভার একজন দামি ব্যক্তি, ইনি একবার সম্রাটের বিষ নজরে পড়েছিলেন। তখন আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। আমার বাড়িতে গোপনে বন্ধ পালকি চেপে এলেন। বাইরে যে পাহারায় ছিল তাকে বলল আমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু নাম বলল না। খবর পেয়ে আমি তখনই বাইরে এলাম এবং এহেন একজন অভিজাত ব্যক্তিকে এত রাত্রে দেখে অবাক হলাম। যা হোক, পালকি বাহকদের সরিয়ে দিয়ে আমি সেই অভিজাত ব্যক্তিকে পালকি সমেত আমার কোটের পকেটে ভরে নিলাম এবং আমার একজন বিশ্বাসভাজন ব্যক্তিকে বলে দিলাম যে আমার শরীর ভালো নেই, আমি ঘুমোতে যাচ্ছি, কেউ যেন বিরক্ত না করে। ঘরে ঢুকে বেশ করে দরজা বন্ধ করে মহামান্য অতিথিকে পকেট থেকে বার করে তাকে টেবিলে যথারীতি বসিয়ে আমি একটা চেয়ার টেনে নিয়ে তার পাশে বসলাম। সৌজন্য বিনিময়ের পর লক্ষ্য করলাম যে আমার অতিথি বিশেষভাবে চিন্তিত। আমি তাকে তার এই উৎকণ্ঠার কারণ জিজ্ঞাসা করতে তিনি বললেন যে তিনি যা বলবেন তা ধৈর্য ধরে শুনতে হবে, কারণ ব্যাপারটির সঙ্গে আমার সম্মান, এমনকি আমার জীবনের নিরাপত্তাও জড়িত। তিনি যা বললেন তা শুনে আমি বিস্মিত। তিনি চলে যাবার পর আমি তার কথাগুলো লিখে রেখেছিলাম। তিনি আমাকে বললেন, আপনাকে জানানো দরকার যে কয়েকজন অতি ক্ষমতাশালী ব্যক্তি আপনার বিরুদ্ধে রীতিমতো সক্রিয় এবং তারা আপনাকে ধ্বংস করতে কৃতসংকল্প। সম্রাটের কাছে ওরা গুরুতর অভিযোগ করেছে এবং 2 দিন হল সম্রাট কি করবেন তা স্থির করে ফেলেছেন। তিনি লিখিত নির্দেশ জারি করবেন। আপনি জানেন যে আপনি এখানে আসার প্রায় গোড়া থেকেই স্কাইরিস বলকুলাম গালবেত অর্থাৎ নৌবহরের প্রধান অ্যাডমিরাল আপনার সাংঘাতিক শত্রু। এই শত্রুতার ঠিক কী কারণ তা
তা আমি জানি না, তবে ব্লেফুস্কুতে আপনার অসামান্য সাফল্যের পর আপনার প্রতি ওর ঘৃণা যেন শতগুণ বেড়ে গেছে। হয়তো সে মনে করে অ্যাডমিরাল রূপে তার কৃতিত্ব ক্ষুণ্ণ হয়েছে। স্কাইরিস, আপনার আরেক শত্রু কোষাধ্যক্ষ ফ্লিনল্যাপের সঙ্গে হাত মিলিয়েছে। কেউ বা কারা আপনার নামের সঙ্গে তার স্ত্রীকে জড়িয়ে কলঙ্ক রটিয়েছিল। সেই থেকে ফ্লিনল্যাপ আপনার উপর খাপ্পা। প্রধান সেনাপতি লিমটক, চেম্বারলেন লালকন এবং বিচারপতি বালমাও তিনজন মিলে রাজদ্রোহিতা এবং আরও কিছু সাংঘাতিক ষড়যন্ত্র জুড়ে আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র সম্রাটের কাছে পেশ করেছে। আমি তো জানি আমি সম্পূর্ণ নির্দোষ এবং এসবের কিছুই আমি জানি না। তবু তিনি যতটুকু বললেন তা শুনে আমি জ্বলে উঠলাম। তিনি সঙ্গে সঙ্গে আমাকে শান্ত করলেন। তার তখন ভয় আমি ক্ষেপে গেলে এখনই হয়তো সবকিছু ধ্বংস করে দেব। তিনি বললেন, এক সময়ে আপনি আমার যথেষ্ট উপকার করেছেন, সেই জন্যে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাকে সতর্ক করে দিতে এসেছি। আপনার বিরুদ্ধে ওরা যে অভিযোগপত্র তৈরি করেছে তার একটা নকল আমি আপনার জন্য সংগ্রহ করে এনেছি। আমি বিপদের ঝুঁকি নিয়ে এটি আপনার জন্য এনেছি। ধরা পড়লে আমার মৃত্যুদণ্ড হতে পারে। ভদ্রলোক চলে যাবার পর আমি সেই অভিযোগপত্রটি ভালো করে পড়লাম। আদালতে উকিল যেভাবে বিচারকের কাছে মামলার আবেদনপত্র পেশ করে বা বিধানসভায় বিধায়করা যেভাবে প্রস্তাবিত আইনের খসড়া পেশ করে, আমার বিরুদ্ধে অভিযোগপত্রটিও সেইভাবে রচিত হয়েছে। কুইনবাস ফ্রেস্টিন, পাহাড় মানুষ, এর বিরুদ্ধে অভিযোগের বিভিন্ন ধারা। ১ নং ধারা, যেহেতু মহামান্য সম্রাট ক্যালিন ডেফার প্লুন তার রাজ্যে এমন একটি বিধিবদ্ধ আইন প্রচলিত করেছেন যার দ্বারা যে কেউ রাজপ্রাসাদের সীমানার মধ্যে মূত্রত্যাগ করলে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হবে এবং দণ্ডনীয় হবে, এবং তৎসত্ত্বেও উক্ত কুইনবাস ফ্লেস্ট্রিন আইন লঙ্ঘন করে তার প্রিয় মহিষীর কক্ষসমূহে অগ্নিকাণ্ড নির্বাপনের অজুহাতে অত্যন্ত হীন, জঘন্য ও অশোভনীয়ভাবে মূত্রত্যাগ করেছে এবং তদ্বারা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত গর্হিত কাজ করেছে, অতএব ইত্যাদি ইত্যাদি। ২ নং ধারা, উক্ত কুইনবাস ফ্লেস্ট্রিন ব্লেফুস্কু দ্বীপ থেকে সমুদয় রণতরী আটক করে লিলিপুটের রাজকীয় বন্দরে নিয়ে এসেছিল। আমাদের সম্রাট তখন তাকে আদেশ দিলেন যে ব্লেফুস্কু রাজ্যের বাকি সব জাহাজগুলো তুমি আটক করে নিয়ে এসো। উক্ত দ্বীপকে সম্রাট তার সাম্রাজ্যের একটি প্রদেশে রূপান্তরিত করে একজন প্রতিনিধি পাঠিয়ে শাসন করবার প্রস্তাব করলেন। মহামান্য সম্রাট উক্ত পাহাড় মানুষকে আদেশ করলেন উক্ত দ্বীপের সমস্ত নির্বাসিত বিগ ইন্ডিয়ান এবং উক্ত রাজ্যের সমস্ত মানুষকে হত্যা করতে, যারা বিগ ইন্ডিয়ানদের সংস্রব ছাড়া রাজি হবে না। কিন্তু তখন ওই পাহাড় মানুষ ফ্লেস্ট্রিন মহামান্য সম্রাটের এই পবিত্র আদেশগুলো বিশ্বাসঘাতকদের মতো প্রত্যাখ্যান করে বলল যে একদল নির্দোষ ও দুর্বল মানুষদের হত্যা করতে তার বিবেকে বাধছে। ৩ নং ধারা, যেহেতু আমাদের মহামান্য সম্রাটের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করতে ব্লেফুস্কু থেকে একদল রাষ্ট্রদূত এসেছিল, তখন উক্ত ফ্লেস্ট্রিন সেই বিদেশি রাষ্ট্রদূতগণের সঙ্গে, যারা আমাদের শত্রু বলে পরিগণিত এবং যারা তাদের রাজার ভৃত্য ব্যতীত আর কিছু নয়, আমাদের দেশের প্রতি বিশ্বাসহীন করে মেলামেশা করেছিল এবং তাদের সান্ত্বনা দিয়েছিল বলেও প্রকাশ। ৪ নং ধারা, উক্ত কুইনবাস ফ্লেস্ট্রিন, যার কর্তব্য একজন অনুগত প্রজার মতো এদেশে বাস করা, সে তা না করে ব্লেফুস্কু রাজ্যের সম্রাটের কাছে যাবার ব্যবস্থা করছে। যদিও আমাদের মহামান্য সম্রাট তাকে মৌখিক সম্মতি জানিয়েছে, কিন্তু কোনো লিখিত অনুমতি দেননি। তথাপি সে আমাদের সম্রাটের মাত্র মৌখিক সম্মতি বলে আমাদের শত্রুর দেশে যেতে চাইছে এবং তদ্বারা সে উক্ত শত্রু সম্রাটকে পরোক্ষভাবে সান্ত্বনা দেবে এবং তার পরাজয়ের গ্লানি দূর করতে সহায়ক হবে। এছাড়া আরও কয়েকটি ধারা, কিন্তু সেগুলো এখানে অবান্তর। আমি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলোই তুলে ধরলাম। বিদায় নেবার আগে উক্ত ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগপত্রটি নিয়ে সম্রাটের সঙ্গে তার মন্ত্রী ও পরামর্শদাতাদের সঙ্গে যে আলোচনা হয়েছিল তাতে সম্রাট আপনার পক্ষ নিয়ে অনেক তর্ক করেছিলেন। আপনি দেশের অনেক উপকার করেছেন, দেশের মধ্যে অপরাধ প্রবণতা বন্ধ করেছেন এবং আপনার জন্য সামান্যতম ক্ষতি সহ্য না করেও শত্রুকে অনায়াসে পরাজিত করতে পারা গেছে। কিন্তু কোষাধ্যক্ষ উক্ত অ্যাডমিরাল এতদূর শয়তান যে ওরা সম্রাটকে বলল যে আপনি যখন রাত্রে নিদ্রা যাবেন তখন আপনার বাড়িতে আগুন লাগিয়ে আপনাকে পুড়িয়ে মারা হবে এবং সেনাপতি ২০,০০০ সৈন্য নিয়ে প্রস্তুত থাকবে। তারা আপনার মুখে ও হাতে বিষাক্ত তীর নিক্ষেপ করবে।
ওরা আরও স্থির করেছে যে আপনার কয়েকজন ভৃত্য মারফত আপনার শার্টে ও বিছানার চাদরে গোপনে একরকম তরল তীব্র বিষ মিশিয়ে রাখবে। আপনি সেই শার্ট পরে বিছানায় শুলে শরীর এমন জ্বালা করবে যেন মনে হবে আপনি আপনার দেহের চামড়া ছিঁড়ে ফেলে দেন। ভীষণ কষ্ট পেয়ে আপনি মারা যাবেন। মুখ্য সচিব রেল রেসার, যে আপনার একজন বন্ধু বলে নিজেকে প্রচার করে, তাকে সম্রাট আপনার সম্বন্ধে মতামত ব্যক্ত করতে বলেছিলেন। রেল রেসার অবশ্য সম্রাটের ভয়ে আপনার বিরুদ্ধে কিছু বলেননি। তিনি বলেছিলেন পাহাড় মানুষের অপরাধ হয়তো গুরুতর কিছু, তবু তার প্রতি দয়া প্রকাশ করার অবকাশ আছে, এবং দয়া ও ক্ষমাই তো হল রাজার ধর্ম। আর এই দয়া ও ক্ষমার জন্যেই তো আমাদের সম্রাট বিশ্বনন্দিত। পাহাড় মানুষ যে আপনার বন্ধু, এ কথা সারা দেশ জানে। আপনি তাকে উচ্চ উপাধিও দিয়েছেন, তাই হয়তো সে প্রশ্রয় পেয়ে এমন কিছু করেছে যা আপনার মনে আঘাত দিয়েছে। তবুও আপনি তাকে যদি শাস্তি দেন, তাহলে প্রাণে মারবেন কেন? আপনি বরঞ্চ তাকে শাস্তিস্বরূপ অন্ধ করে দিন, তাহলে তার প্রতি সুবিচারও করা হবে, অথচ আইনভঙ্গের অপরাধে তাকে শাস্তিও দেওয়া হবে, এবং আপনার উদারতায় সকলে প্রশংসাই করবে। অন্ধ হয়ে গেলেও তার দৈহিক শক্তি অক্ষুণ্ণ থাকবে এবং সম্রাটের আদেশে কাজও করতে পারবে। মুখ্য সচিব সম্রাটকে আরও বুঝিয়েছে যে শত্রুর জাহাজগুলি টেনে আনবার সময় পাহাড় মানুষের ভয় ছিল শত্রুর তীর বিধে সে বুঝি অন্ধ হয়ে যাবে। এখন অন্ধ হলে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাকে আমাদের চোখ দিয়ে দেখতে হবে। তাকে আমরা যা দেখাবো সে তাই দেখবে। কিন্তু মন্ত্রণা সভা এই প্রস্তাব গ্রহণ করেনি। অ্যাডমিরাল বলগোলাম তো রীতিমতো উত্তেজিত হয়ে বলেছিল, মুখ্য সচিবে কি বলছেন? একটা বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখতে হবে? উক্ত ভদ্রলোক আমাকে বলতে লাগলেন, আপনি যেসব বিষয়ে উপকার করেছেন তা এখন আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনি মূত্রত্যাগ করে ওদের ডুবিয়ে মারতে পারেন, কিংবা রাজপ্রাসাদটাই নষ্ট করে দিলেন। আপনি শত্রুপক্ষের জাহাজগুলো ধরে এনেছেন, কিন্তু সেগুলো তো আবার ফিরিয়েও দিয়ে আসতে পারেন। কে আপনাকে বাধা দেবে? বলগোলামরা বলতে চায় যে মনে মনে আপনি একজন বিগ ইন্ডিয়ান, শত্রুপক্ষের সমর্থক, অতএব আপনি রাজদ্রোহী এবং আপনার বেঁচে থাকার অধিকার নেই। কোষাধ্যক্ষর ওই একই মত। সে বলে, শয়তানটাকে বাঁচিয়ে রেখে কি হবে? ওকে পুষতেই তো আমাদের রাজকোষ শূন্য হয়ে আসছে, এবং আর কিছুদিন পর ওকে খাওয়াবার জন্যে আর এক কপর্দক্ষ সিন্ধুকে পড়ে থাকবে না। তাকে অন্ধ করে দিলেও তো খাওয়াতে হবে। অন্ধ লোককে দিয়ে বেশি কাজও করানো যাবে না। বসে বসে খাবে আর ঘুমাবে, আর আরও মোটা হবে, আরও খেতে চাইবে। খেতে না পেলে বিপজ্জনক হয়ে উঠবে। তখন কানা মানুষ খেপে গিয়ে কি ক্ষতি করবে কে জানে। আপনি যে একজন ঘোরতর অপরাধী সে বিষয়ে সন্দেহ নেই। যে অপরাধ করেছেন তার আর ক্ষমা নেই, আর বিষয়টি তলিয়ে দেখবার ও পুনর্বিবেচনা করবার আর অবকাশও নেই। অতএব আপনার একমাত্র উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। উক্ত ভদ্রলোক বলতে লাগলেন, আমাদের মহামান্য সম্রাট কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তিনি বললেন, মানুষটাকে যে কোনো সময় অন্ধ করে দেওয়া যেতে পারে, কিন্তু আর কেউ অন্য কোনো শাস্তির কথা বলতে পারেননি। তখন আপনার বন্ধু ওই মুখ্য সচিব নতুন প্রস্তাব করলেন। কোষাধ্যক্ষ মহাশয় বললেন যে পাহাড় মানুষকে খাওয়াতে রাজকোষের উপর অতিরিক্ত চাপ পড়ছে, এবং পাহাড় মানুষকে খাওয়াতে গিয়ে আমরাই হয়তো অনাহারে মারা যাব। তাহলে আমার একটা অন্য প্রস্তাব আছে। পাহাড় মানুষের আহারের বরাদ্দ ক্রমশ কমিয়ে দেওয়া হোক, তাহলে সেও ক্রমশ দুর্বল হয়ে যাবে। তাছাড়া কম খেতে খেতে তার খাবার ইচ্ছেও কমে যাবে, সে দুর্বল হতে থাকবে, মাঝে মাঝে হয়তো অজ্ঞানও হয়ে যাবে, এবং কিছুদিনের মধ্যে মারা যাবে। যখন মারা যাবে তখন সে তো হাড্ডিসার মৃতদেহ পচে গেলেও তেমন দুর্গন্ধ নির্গত হবে না। আরও একটা কথা, তখন তো সে অনেক রোগা হয়ে গেছে। ৫-৬ হাজার লোক লাগিয়ে দিয়ে তার লাশটাকে টুকরো টুকরো করে কেটে গাড়ি বোঝাই করে নিয়ে গিয়ে দূরে কোথাও মাটিতে টুকরোগুলো পুঁতে দেবে। তাহলে দেহ এক জায়গায় পড়ে থেকে পচে গিয়ে রোগ ছড়াতে পারবে না, আর তার কঙ্কালটা তার স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। আমাদের ভবিষ্যৎ বংশধররা দেখে অবাক হবে। মুখ্য সচিবের উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত একটা ফয়সালা হলো। আপনাকে অনাহারে রাখবে, প্রস্তাবটা গোপন রাখা হয়েছে, কিন্তু আপনাকে অন্ধ করার প্রস্তাব খাতায় লেখা হয়ে গেছে। এই প্রস্তাবে একমাত্র অ্যাডমিরাল হল সম্রাজ্ঞীর লোক, তার আজ্ঞাবাহী। সম্রাজ্ঞী আপনার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। আপনি যেভাবে প্রাসাদে তার কক্ষগুলো আগুন নিভিয়েছেন, শুধু বেআইনি নয়, তাদের মতে ঘৃণ্য। এই কারণে সম্রাজ্ঞী সেই রাত্রি থেকেই আপনার প্রতি বিরূপ। আপনার প্রিয় বন্ধু সেক্রেটারি মশাই আর 3 দিনের মধ্যে আপনার কাছে আসবেন এবং আপনার প্রতি অভিযোগের ধারাগুলি পড়ে শোনাবেন। তিনি আরও জানাবেন যে আমাদের মহামান্য সম্রাট আপনার প্রতি দয়াপরবশ হয়ে
আপনাকে মৃত্যুদণ্ড দেননি, শুধু আপনার চক্ষু দুটি বাজেয়াপ্ত করা হবে। আশা করা হচ্ছে যে আপনার প্রতি সম্রাটের এই অনুগ্রহ কৃতজ্ঞ চিত্তে মেনে নেবেন এবং আপনার চক্ষুদ্বয় বাজেয়াপ্ত করতে সম্রাটের 20 জন সার্জন যখন আসবেন তখন আপনি শুয়ে পড়বেন। সার্জনরা তীক্ষ্ণ তীর দিয়ে আপনার চক্ষুর মণিতে আঘাত করে সম্রাটের আদেশ পালন করবেন। উক্ত ভদ্রলোক বললেন, আপনি কি ব্যবস্থা অবলম্বন করবেন সে আপনি স্থির করবেন, তবে আমি অপরের সন্দেহ এড়িয়ে যেভাবে এসেছি সেইরূপ গোপনে অবিলম্বে ফিরে যেতে চাই। উনি চলে গেলেন এবং আমি আমার ভবিষ্যৎ চিন্তা করতে লাগলাম, মন বিক্ষিপ্ত, নানা সন্দেহ। আমি লক্ষ্য করেছি যখনই কোনো রাজা স্বয়ং বা তার মন্ত্রীদের পরামর্শে কোনো ব্যক্তিকে দণ্ডবিধান করেন তখনই তারা একটা লম্বা বক্তৃতা দেন যে আসামির অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে, তা সে মৃত্যুদণ্ড, বেতমারা বা আজীবন নির্বাসন যাই হোক না কেন। সম্রাট যে অত্যন্ত দয়াবান এই কথাটা সাড়ম্বরে প্রচার করা হয় এবং শাস্তি যত বেশি নিষ্ঠুর হয় বক্তৃতাও তত বেশি লম্বা হয়। সব ক্ষেত্রে দোষ যে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাও নয়। আমি কোনোদিনই কোনো রাজদরবারে প্রবেশ করতে পারিনি, সে যোগ্যতাও আমার ছিল না। অতএব রাজাদের কখন কি মর্জি হয় এবং তাদের দৃষ্টিতে কোনটা কড়া আর কোনটা কোমল সে বিচার করবার বুদ্ধিও আমার ছিল না। তবে আমার ক্ষেত্রে আমার জন্য সম্রাট যে শাস্তি নির্ধারণ করেছেন তার কোথায় সম্রাটের দয়া প্রকাশ করা হয়েছে তা আমি বুঝতে পারলাম না। যা হোক, আমার বিরুদ্ধে অভিযোগের ধারাগুলো পড়ে আমার মনে হয়েছিল যে এদের বিচারে আমি হয়তো অপরাধ করেছি, যদিও আমার উদ্দেশ্য ছিল ভিন্ন, এবং সেজন্যে আমি প্রশ্ন করতে পারি যে আমার অপরাধ কি ক্ষমার অযোগ্য? যা হোক, আমার অবর্তমানে আমার বিচার করে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। শত্রুপক্ষ প্রবল এবং শাস্তি হয়তো আমার মেনে নেওয়া কর্তব্য। তথাপি আমি মনে মনে জানি যে আমি যতক্ষণ মুক্ত আছি ততক্ষণ এরা আমার কিছুই করতে পারবে না। আমি এখনই প্রতিবাদ করতে পারি, বাধা দিতে পারি, ক্ষতি করতে পারি, এবং তা করলে ওদের প্রতিরোধ করার ক্ষমতা নেই। আমি গোটাকতক পাথর ছুঁড়ে শহরটাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু এই সর্বনাশা কাণ্ড করতে আমার মোটেই ইচ্ছে হল না, কারণ আমার মুক্তির জন্যে আমি সম্রাটের কাছে শপথ নিয়েছি এবং তার কাছ থেকে যথেষ্ট আনুকূল্য পেয়েছি, এবং তিনি দেশের সর্বোচ্চ যে নার্ডাক উপাধি দ্বারা আমাকে সম্মানিত করেছেন তারও তো একটা মর্যাদা আছে। তা সত্ত্বেও আমাকে যে সম্রাট ও তার পরামর্শদাতাগণের আরোপিত শাস্তি মেনে নিতে হবে তার কোনো যুক্তি নেই। অবশেষে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে অতি উৎসাহে এবং আমার অভিজ্ঞতার অভাবে আমি যেসব কাণ্ড করেছি এবং আমাকে সেজন্যে যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মানব না। আমার স্বাধীনতা এবং আমার 2 চোখ আমি হারাতে চাই না। অন্য দেশে দেখেছি যে আসামির প্রতি দণ্ডবিধানের আগেই তার উপর নির্যাতন চালানো হয়, এবং আমার ক্ষেত্রে তেমন কিছু করাও হয়নি। এখন আমি মুক্ত ও স্বাধীন। আমি তো একটা কাজ করতে পারি এবং সেজন্য সম্রাট আমাকে মৌখিক সম্মতিও দিয়েছেন। আমি আমন্ত্রণ রক্ষা করতে ব্লেফুস্কু দ্বীপে চলে যেতে পারি। তাই করা উচিত, এবং তা করতে হবে 3 দিনের মধ্যেই, কারণ এই 3 দিনের মধ্যে আমাকে শাস্তি দেওয়া হবে। আমার প্রতি যে দণ্ডবিধান করা হয়েছে তা তো আমি জানি না এবং সরকারিভাবে আমাকে জানানো হয়নি। অতএব আমি যেন শাস্তি এড়াবার ভয়ে পালিয়েও যাচ্ছি না। এই মত স্থির করে আমার সেই বন্ধু মুখ্যসচিবের নামে একখানি চিঠি লিখে রাখলাম যে আমি আজ সকালে ব্লেফুস্কু দ্বীপের সম্রাটের আমন্ত্রণ রক্ষা করতে সেই দ্বীপে যাচ্ছি। তার উত্তরের জন্য অপেক্ষা না করে আমি দ্বীপের সেই অংশে গেলাম যেখানে নৌবহর রাখা আছে। আমি সবচেয়ে বড় মনোয়ার যুদ্ধজাহাজটা বেছে নিলাম, এবং যাতে ভিজে না যায় এজন্যে আমি সব পোশাক খুলে জাহাজটার ওপর শুধু আমার বিছানার চাদরটা বগলদাবা করে রাখলাম। জড়ো করে রেখে নোঙর তুলে জাহাজটাকে টানতে টানতে ব্লেফুস্কু দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলাম। গোড়ায় জল কম ছিল, হেঁটে চললাম। তারপর জল যখন বেশি তখন সাঁতার কাটি। এইভাবে ব্লেফুস্কু দ্বীপের রাজবন্দরে পৌঁছালাম। ওই দ্বীপের লোকেরা আমার আগমনের অপেক্ষা করছিল। আমাকে দেখে ওরা ভয় পেল না। রাজবাড়ি যাব শুনে 2 জন পথপ্রদর্শক দিল। রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলাম। দ্বীপের যা নাম রাজধানীরও তাই নাম। পথপ্রদর্শক 2 জনকে আমার হাতে তুলে নিয়েছিলাম। রাজবাড়ির ফটকের 200 গজের মধ্যে এসে আমি আমার পথপ্রদর্শক 2 জনকে নামিয়ে দিয়ে তাদের বললাম, কোনো একজন সচিবকে খবর দিয়ে বলো আমি বাইরে সম্রাটের আদেশের জন্য অপেক্ষা করছি। 1 ঘণ্টা পরে সাড়া পেলাম। রাজপরিবার সহ সম্রাট স্বয়ং এসেছেন আমাকে অভ্যর্থনা জানাতে। সঙ্গে এসেছেন দরবারের সভাসদগণ। আমি 100 গজ এগিয়ে গেলাম। সম্রাট ও তার সঙ্গীগণ ঘোড়া থেকে নামলেন।
সম্রাজ্ঞী ও মহিলারা নামলেন তাদের গাড়ি থেকে। আমার বৃহৎ শরীর দেখে তারা যে ভয় পেয়েছেন আমার মনে হল না। সম্রাট ও সম্রাজ্ঞীর হস্তচুম্বন করবার জন্যে আমি মাটিতে শুয়ে পড়লাম। সম্রাটকে আমি বললাম যে আমি তার কাছে আসব কথা দিয়েছিলাম। এখন আমি পরাক্রমশালী সম্রাটের দর্শন পেলাম এবং তার কোনোরকম সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এদেশে আসবার জন্যে আমার সম্রাট আগেই তাকে সম্মতি জানিয়েছিলেন, কিন্তু আমাকে যে শাস্তি দেওয়া হবে সেসব কথা আমি উচ্চারণ করলাম না, কারণ আমাকে তো কিছু জানানো হয়নি। অতএব এ ব্যাপারে অজ্ঞ থাকাই ভালো। আমি যে সব জেনে শুনে এই দ্বীপে পালিয়ে এসেছি এমন কোনো ধারণা আমার সম্রাট করতে পারবেন না, কিন্তু আমি বোধহয় ভুল বুঝেছিলাম। ব্লেফুস্কু দ্বীপের সম্রাট ও জনগণ তার বিস্তারিত বিবরণী জানিয়ে পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, তবে মহান সম্রাট তার উদারতা অনুযায়ী আমাকে সমাদর করেছিলেন। এখানে আমি বাড়ি পাইনি, অসুবিধা হচ্ছিল, শোবার ব্যবস্থাও নেই, বিছানার চাদর জড়িয়ে মাটিতেই শুতে হল। এসব অসুবিধার কথাও এখন মুলতবি থাক। শুনছিলেন জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গালিভার ট্রাভেলস। পড়ছিলাম এর 3য় পর্ব। কিশোর ক্লাসিকটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।